আসসালামু আলাইকুম। ফারজানা নাহিদ জানাচ্ছি টিভিতে সন্ধ্যার খবর। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, নিয়ে যাব পুরো খবরে। আদালত অবমাননার দায়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 6 মাসে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই অভিযোগে গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই রায় দেন। তাদের গ্রেফতার বা আত্মসমর্পণের দিন থেকে কারাদণ্ড কার্যকর হবে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে এই প্রথম কোনো মামলায় সাজা পেলেন শেখ হাসিনা। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমানে তিনি ভারতে অবস্থান করছেন। সেখান থেকেই ভার্চুয়ালি নেতাকর্মীদের সাথে যোগাযোগ করছেন এবং নির্দেশনা দিয়ে যাচ্ছেন। গত বছরের 28শে অক্টোবর গাইবান্ধার আওয়ামী লীগ নেতা শাকিল আকন্দ বুলবুলের সঙ্গে ফোনালাপ করেন শেখ হাসিনা, যেখানে তিনি 227 জনকে মারার লাইসেন্স পাওয়া গেছে এমন মন্তব্যসহ বিভিন্ন কথা বলেন, যার মাধ্যমে আদালতের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা সহ সংশ্লিষ্টদের ভীতি প্রদর্শন করা হয় মর্মে আদালত অবমাননার অভিযোগ আনা হয়। শুনানি শেষে 2 জনকে সাজা দিয়েছে ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনালের বিচারাধীন প্রক্রিয়াকে প্রেজুডিস করার অপরাধ, এই অপরাধ চূড়ান্তভাবে প্রমাণিত হওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নাম্বার 1 আসামি শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং আসামি শাকিল আকন্দ বুলবুলকে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন এবং এটাও নির্দেশ দিয়েছেন যেদিন তারা আত্মসমর্পণ করবেন অথবা পুলিশ কর্তৃক ধৃত হবেন তারপর থেকে এই সাজা কার্যকর হবে। ট্রাইব্যুনালে এমিকাস কিউরি হিসেবে বক্তব্য রাখেন এওয়াই মশিউজ্জামান এবং রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। আওয়ামী লীগ বড় রাজনৈতিক দল, সেই দলের প্রধান যদি হুমকি দেন তবে তা বিচার কাজে সম্পৃক্তদের ভীত সন্ত্রস্ত করবে শুনানিতে এমন মন্তব্য করে ট্রাইব্যুনাল। আইন অনুযায়ী আমরা কাজ করব, সুতরাং ভীত হবার কোনো কারণ নেই। আমরা কনসার্ন সাক্ষীদের নিয়ে, আমাদের এই মামলা প্রমাণ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মামলা সাক্ষী। সুতরাং সাক্ষীরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা সাধারণ মানুষ এবং বিশেষ করে তদন্তকারী কর্মকর্তারা যারা সরকারি কর্মকর্তা, তাদেরকে যদি ভয় দেখানো হয় তাহলে এই মামলার তদন্ত কার্যে সেটা প্রভাব পড়বে। সেই কারণে এই কন্টেম্প প্রসিডিংসটা আনয়ন করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠনের পর এই প্রথম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 2 জনকে সাজা দিল ট্রাইব্যুনাল। ইতিমধ্যেই শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলায় অভিযোগ গঠনের শুনানি চলছে। সাক্ষ্য প্রমাণ এবং যুক্তিতর্কের মাধ্যমে সেই মামলাটিরও একটা সুরাহা হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, ঢাকা। সংস্কারের অনেক বিষয় একমত না হলেও গণতন্ত্র এবং দেশের স্বার্থে বিএনপি ছাড় দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, বিএনপি ছাড় দিলে অন্য দলগুলো আস্থা পায়। জাতীয় নির্বাচন নিয়ে কেউ যাতে ষড়যন্ত্র করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন তিনি। শীঘ্রই দেশের মাটিতে দেখা হবার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারেক রহমান। পটুয়াখালীর কাজল বরণ দাসকে সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। 23 বছর পর অনুষ্ঠিত হলো পটুয়াখালী জেলা বিএনপির সম্মেলন। 1511 জন কাউন্সিলরের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় নতুন নেতৃত্ব। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমান বলেন, দলের কমিটি নির্বাচনের মতো সাধারণ ভোটাররা জাতীয় সংসদ নির্বাচনের কাউন্সিলর, তাই সরকারে যেতে হলে জয় করতে হবে তাদের মন। গণতন্ত্র যখনই হুমকিতে পড়েছে বিএনপি রাজপথে নেমে এসেছে উল্লেখ করে তিনি বলেন, নতুন বাংলাদেশ নির্মাণে বড় দল হিসেবে পথ দেখাতে হবে বিএনপিকেই। আমরা যদি কিছু ছাড় দেই তাতে কিচ্ছু আসে যায় না, বরং তাহলে যেটি হবে অন্যরা কনফিডেন্স পাবে যে ঠিক আছে বিএনপি ছাড় দিয়েছে, বিএনপি ছাড় দিচ্ছে। আমরা মেনে নিয়েছি কিছু কিছু জিনিসের সাথে আমরা একমত নয়, তারপরেও আমরা গণতন্ত্রের ভিত্তি যাতে রচিত হয়, গণতন্ত্রের ভিত্তি যাতে শক্তিশালী হয়, দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে, দেশের মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার চর্চা আবার শুরু করতে পারে, তার জন্য আমরা ছাড় দিয়েছি, তার জন্য আমরা চেষ্টা করেছি। তারপরেও মানুষ আসুক, দলগুলো আসুক, আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই। তারেক রহমান বলেন, বিএনপি বহুদলীয় গণতন্ত্র বহুমতে বিশ্বাস করে, তাই মতানৈক্য থাকলেও তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। জনগণ প্রত্যাশিত জাতীয় নির্বাচনের অপেক্ষায় আছে মন্তব্য করে তিনি বলেন, নির্বাচন নিয়ে যে কোনো চক্রান্তের বিষয়ে সতর্ক থাকতে হবে সবাইকে। বাংলাদেশে যে 12 কোটি 50 লক্ষের মতন ভোটার হবে আগামী দিনে,
তারা যেন ব্যালটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করতে পারে, সেই ব্যবস্থা, সেইটার বিরুদ্ধে যাতে কেউ ষড়যন্ত্র করতে না পারে, এ ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে। আজকে প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা আকাশ বাতাসে মাঝে মাঝে কিছু কথা শুনতে পাই। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ না করায় আওয়ামী লীগকে পালাতে হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ করা যাবে না। আজকে আপনি যদি এলাকায় এমন একটি কোনো কাজ করেন যেই কাজটি মানুষ পছন্দ করে না, এটির এফেক্ট আপনি নয়, এখানে উপস্থিত প্রত্যেকটা নেতাকর্মীকে এটির নেগেটিভ এফেক্ট অর্থাৎ এটির খারাপ প্রতিক্রিয়া ভোগ করতে হবে। আমরা এমন কোনো কাজ করব না যেই কাজে মাধ্যমে মানুষ আমাদের উপরে বিরক্ত হবে। যে কোনো মূল্যে আমাদেরকে দলের সুনামকে ধরে রাখতে হবে। যারা সুনাম নষ্ট করে তাদেরকে কোনো রকম প্রশ্রয় দেওয়া যাবে না। শীঘ্রই দেশের মাটিতে দেখা হওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। আপনাদের সাথে শীঘ্রই ইনশাল্লাহ দেশের মাটিতে ইনশাল্লাহ দেখা হবে। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এবং নির্বাচনী সীমানা নির্ধারণ ইস্যুতে সবগুলো রাজনৈতিক দল একমত পোষণ করেছে, তবে এর কাঠামো ও প্রক্রিয়াগত বিভিন্ন দিক আরও আলোচনার সাপেক্ষে নির্ধারিত হবে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনা শেষে এসব কথা জানায় কমিশন এবং বিভিন্ন দলের প্রতিনিধিরা। হাসান মাহমুদের রিপোর্ট। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সাংবিধানিকভাবে প্রণীত হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। 2011 সালে সুপ্রিম কোর্ট এ ব্যবস্থা বাতিলের রায় দেয়, যা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয়। দলীয় সরকারের অধীনে নির্বাচন নিয়ে নানা বিতর্ক ও সমালোচনার বিপরীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে একমত সব রাজনৈতিক দলগুলো। দীর্ঘমেয়াদে স্থায়ী ব্যবস্থা হিসেবে যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে তা হচ্ছে এইরকম: প্রতি আদমশুমারি বা অনধিক 10 বছর পরে সংসদীয় নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণের জন্য সংবিধানের অনুচ্ছেদ 119 দফা 1 গ এর শেষে এবং শব্দটির পর আইনের দ্বারা নির্ধারিত একটি বিশেষায়িত কমিটি গঠনের বিধান যুক্ত করা। সেটার আমাদের দীর্ঘদিনের সংগ্রাম, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হোক, এটাই আমরা আন্দোলন করেছি। যেটা পঞ্চদশ সংশোধনের মাধ্যমে বিলুপ্ত করা হয়েছিল, সেই পঞ্চদশ সংশোধনী অ্যাজ এ হোল বিলুপ্ত করার জন্য যেটা রিট করা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে, যেটা ভার্ডিক্ট হয়ে গিয়েছে অলরেডি, সেটার মধ্যে যে 6টা বিধান বিলুপ্তি ঘোষণা করেছে বা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে, তার মধ্যে 58 আর্টিকেল 58 আছে, 2 ক পরিচ্ছেদ আছে, সেটা তারা আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। তার মানে কি দাঁড়ায়, আগের তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল হলো। তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমরা একমত আছি সকলেই। আর এটা তো অরিজিনালি বাংলাদেশ জামাত ইসলামের এই প্রস্তাব ছিল। ফার্স্ট রিটার্নিং প্রধান বিচারপতি, এভাবে ওনাকে না পেলে বিচারপতি, আবার বিচারপতি, আবার বিচারপতি। 6th এসে আমরা বলেছি যে যদি এই জায়গায় আমরা কোনোভাবেই আসতে না পারি, আলোচনার মাধ্যমে একজন ব্যক্তিকে প্রধান উপদেষ্টা করা হবে। নির্বাচনী সীমানা নির্ধারণ ইস্যুতেও রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছতে পেরেছে। সকল দলের ঐক্যমত্যের স্বার্থে সবাই এই বিষয়ে একমত হয়েছে যে নির্বাচন কমিশনের অধীনেই একটি বিশেষায়িত কমিটি হবে, যেটি সংবিধানের 119(1) গ এর সাথে সংযুক্ত করা হবে। ডিটেলস কোন কোন প্রক্রিয়ায় যুক্ত হবে, তা আমরা ঐক্যমত্যের স্বার্থে সেই বিষয়টি আমরা পুনর্বিবেচনা করব আমাদের পরবর্তী ফোরামের মাধ্যমে। আর আরেকটি বিষয় সবাই একমত হয়েছে যে সকল দলই তত্ত্বাবধায়ক সরকারের বিষয় একমত হয়েছে। এদিন বিএনপির পক্ষ থেকে বলা হয়, সংস্কার নিয়ে বিএনপি আন্তরিক হলেও এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। যে আমাদের দলের নামে বা বিএনপির জন্য সহযোগিতা হচ্ছে না, এই তকমাটা যেন আমাদের না লাগে। আমরাই সর্বোচ্চ সহযোগিতা করে যাচ্ছি একটা জাতীয় ঐক্যমত্যে আসার জন্য। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনায় সংবিধান সংস্কার সহ বেশ কিছু ইস্যুতে এখনও মতভেদ রয়ে গেছে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।
অপতথ্য মোকাবেলায় কার্যকর ব্যবস্থা গড়ে তোলা এবং গণমাধ্যমকে নৈতিক মান বজায় রাখার ক্ষেত্রে সহায়তা প্রদান করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউনেস্কোর বাংলাদেশ প্রতিনিধি সোশান ভাইস এবং ইউনেস্কোর মত প্রকাশের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ প্রকল্প কর্মকর্তা মেহেদি বেনশেলা প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এই আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, শুধু ডিজিটাল মাধ্যমে নয়, নিয়মিত প্রচারিত গণমাধ্যমও অনেক সময় ভুয়া তথ্যের উৎস হয়ে ওঠে। এমন প্রেক্ষিতে তিনি জাতিসংঘের সক্রিয় ভূমিকা কামনা করেন। একই সঙ্গে তিনি বলেন, একটি স্বাধীন নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। যদি কোনো গণমাধ্যম বারবার মিথ্যা তথ্য ছড়ায়, তাহলে তাদের স্মরণ করিয়ে দেওয়া উচিত তারা বিশ্বাসযোগ্য নয়। প্রতি বছর ৫ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। এদিন সারা দেশে সাধারণ ছুটি থাকবে। আজ মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ হাসানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, প্রতি বছর ৫ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে সাধারণ ছুটি থাকবে। দিনটি জাতীয় এবং আন্তর্জাতিক দিবস পালন সংক্রান্ত ২০২৪ সালের ২১ অক্টোবরের পরিপত্র অনুযায়ী ক শ্রেণীভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্ত রাষ্ট্রপতির আদেশক্রমে কার্যকর হয়েছে। এছাড়াও সরকারের বিভিন্ন দফতরে এই সংক্রান্ত প্রজ্ঞাপন পাঠানো হয়েছে। এদেশে ভারতের দালালির দিন শেষ উল্লেখ করে সীমান্তে আরেকটি হত্যাও মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ার করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে কুড়িগ্রামের পথসভায় এই হুঁশিয়ারি দেন তিনি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো টালবাহানা না করার আহ্বানও জানান তিনি। কুড়িগ্রাম থেকে জামাল হোসেনের ক্যামেরায় নূর হোসেনের রিপোর্ট। সংস্কার, বিচার ও নতুন সংবিধানের দাবিতে জুলাই পদযাত্রার দ্বিতীয় দিনে উত্তরের সীমান্তবর্তী দুই জেলা কুড়িগ্রাম ও রংপুরহাটের পথে পথে সাধারণ মানুষের সঙ্গে মিশে গেলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করতে যাচ্ছে, তাদের বিরুদ্ধে প্রতিহত আমরা করব ৩ আগস্ট শহীদ মিনারে, এবং ৩ তারিখ আমরা শহীদ মিনারে আবারও বাংলাদেশ পুনর্গঠনের জন্য ইস্তেহার ঘোষণা করব। কুড়িগ্রাম, লালমনিরহাট শহর সহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হন গণ অভ্যুত্থানের নেতারা। পদযাত্রা থেকে নেতাদের বার্তা, শহর কেন্দ্রিক রাজনীতি না করে গ্রামীণ মানুষের সুখ দুঃখের সারথি হওয়া এনসিপির লক্ষ্য। কুড়িগ্রামের পথসভা থেকে ভারতীয় দালালদের হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক। বলেন, নতুন কোনো মাফিয়াতন্ত্র মেনে নেবে না এদেশের মানুষ। এই পদযাত্রার মধ্য দিয়ে সব শ্রেণী পেশার মতামতের আলোকে জুলাই সনদ তৈরি করবে জাতীয় নাগরিক পার্টি। নেতাদের প্রত্যাশা, এই সনদের আলোকেই নির্মিত হবে নতুন বাংলাদেশ। নূর হোসেন, এনটিভি নিউজ, লালমনিরহাট। বাংলাদেশে ইতিহাসের সেরা নির্বাচন দেখতে চায় জাপান এবং ইউএনটিপি। তাই আগামী নির্বাচন সামনে রেখে কমিশনের প্রাতিষ্ঠানিক এবং কারিগরি দক্ষতা বাড়াতে $4.8 মিলিয়ন মার্কিন সহায়তা দেবে জাপান। ব্যালট নামের একটি প্রকল্পের আওতায় দেয়া হচ্ছে এই সহায়তা। সকালে কমিশন ভবনে চুক্তি শেষে সিনিয়র সচিব আক্তার আহমেদ জানান, আগের সহায়তার ধারা বজায় রেখেছে ইউএনটিপি। বাংলাদেশ গণতন্ত্রের পথে যাত্রা করেছে উল্লেখ করে জাতিসংঘের প্রতিনিধি দল আশা প্রকাশ করে একটি অবাধ, সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে দেশটির শান্তি এবং নাগরিক অধিকার ফিরে আসুক। এদিকে গেল 6 মাসে জাতীয় পরিচয়পত্র সংশোধনের ক্রাশ প্রোগ্রামে 9,07,662টি আবেদন নিষ্পত্তি করেছে নির্বাচন কমিশন। থাকছে না এনআইডি নিয়ে আর কোনো ভোগান্তি।
ঋণের নামে প্রায় 270 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম, পিকে হালদার সহ 15 জনের বিরুদ্ধে 3টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ক্রয়ের মাধ্যমে রাষ্ট্রের 3000 কোটি টাকারও বেশি নষ্ট করেছে এমন অভিযোগের ভিত্তিতে নির্বাচন কমিশনের 3 কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। রাজধানীর সেগুনবাগিচায় সংস্থাটির কার্যালয়ে ব্রিফিংয়ে এসব জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। বলেন, ঋণ জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগের সত্যতা মিলেছে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম সহ 15 জনের বিরুদ্ধে। আর ইভিএম ক্রয়ে যে খরচ হয়েছে সেই অর্থে আরও ভালো মানের মেশিন কেনা সম্ভব ছিল বলেও জানান তিনি। 6 মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর সাখাওয়াত হোসেন। দুপুরে সচিবালয়ে সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদেরকে কথা বলেন তিনি। জানান, এরপর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে দীর্ঘমেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেবার বিষয়ে আলোচনা হচ্ছে। প্রশ্নের জবাবে বলেন, দেশ বিক্রির জন্য আসেনি এই সরকার। রিপোর্টে আরও জানাচ্ছেন রোকনউদ্দিন। 2007 সাল থেকে আংশিক আর 2015 সাল থেকে চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব পালন করছে সাইপটেক পাওয়ার লিমিটেড। 6 জুলাই যার মেয়াদ শেষ হচ্ছে। তাদের সাথে চুক্তির মেয়াদ আর বাড়ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা। তবে আগে থেকেই বন্দরের আরেকটি টার্মিনাল চিটাগাং কন্টেইনার টার্মিনাল পরিচালনারও চুক্তি ছিল সাইপ পাওয়ারটেকের সাথে, যা অব্যাহত থাকবে। আর আগামী 6 মাসের জন্য নৌবাহিনীকে নিউ মোরিং টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হচ্ছে। পোর্ট যে কাউকে নিয়োগ দিতে পারে, কিন্তু এই অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্টকে সাজেস্ট করেছি যে নেভিকে দেওয়া হোক। এরপর সংযুক্ত আরব আমিরাতের বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে G2G ভিত্তিতে দীর্ঘমেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেবার বিষয়ে আলোচনা চলছে। বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবার বিষয়ে অনেক আলোচনা হচ্ছে এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দেশ বিক্রি করতে আসেনি অন্তর্বর্তী সরকার। এই সরকার আমরা তো টেম্পোরারি, আমরা 2 দিন পরে চলে যাবো। আমরা কি এখানে দেশ বিক্রি করে দেওয়ার জন্য আসছি নাকি? আমাদের ক্ষতি হয় এমন কোনো চুক্তি হবে না। এখানে যদি আমার এখানে বসে থাকতে হয়। ডিপি ওয়ার্ল্ড, দুবাই পোর্ট, বিশ্ব, হ্যাঁ, ওদের সাথে হচ্ছে। আমরা তো আর আমেরিকার সাথে চুক্তি করতেছি না। তারা একটা বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসছে। এদিকে এনবিআরকে গতিশীল করা ও রাজস্ব বাড়াতে 5 উপদেষ্টার সমন্বয়ে গঠিত কমিটি বুধবার সকালে বৈঠক করেছে। এই কমিটির সদস্য নৌ উপদেষ্টা নিজেও। তার কাছে সাংবাদিকরা জানতে চান, প্রথম বৈঠকের আলোচনা আর চট্টগ্রামের কাস্টমস কমিশনারকে সাময়িক বরখাস্তের বিষয়ে। বরখাস্ত করছে অ্যাডমিনিস্ট্রেশন। ওনারা বন্ধ রেখে পুরো দেশকে একটা জিম্মি করে ফেলছিলেন না। রোকনউদ্দিন, NTV নিউজ, ঢাকা। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশে ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির 12 কেজি সিলিন্ডারের দাম 39 টাকা কমিয়ে 1364 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। দুপুরে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে BERCর কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। তিনি বলেন, দাম আজ সন্ধ্যা 6টা থেকে কার্যকর হবে। এ সময় জানানো হয়, জুনে 12 কেজি সিলিন্ডারের দাম ছিল 1403 টাকা। এর আগের মাসে ছিল 1431 টাকা। চেয়ারম্যান বলেন, বিশ্ববাজারে সৌদি সিপি প্রতি মেট্রিক টনের দাম $25 কমে $555.5 দাঁড়িয়েছে। সেই অনুসারে দেশের সিলিন্ডার গ্যাসের দাম পড়ে 1364 টাকা। গত বছরের মাঝামাঝি সময় থেকে প্রতি মাসে এলপিজির দাম বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে আসছে সরকার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়া NTV জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।